সার্জিস আলম আমাদের এনসিপি দলের এক বড় নেতা, সম্ভবত দক্ষিণবঙ্গের মুখ্য সংগঠক তার পরিচয়। যাই পরিচয় থাকুক, সে একটি বড় নেতা। আর একটা তার বড় পরিচয় আছে, আমাদের এনসিপির এক বিরাট কেলেঙ্কারি করে ফেলেছিল। কেলেঙ্কারিটা হলে এই যে তারা সবাই মিলেই আসলে আমাদের সেনা প্রধানের সাথে একটা সম্পর্ক করে ফেলেছিল। পরবর্তীকালে কারো পাল্লায় পড়ে হাসনাত এই ষড়যন্ত্রটা ফাঁস করে দেওয়ার মানে প্রবল প্রবক্তা, সাহসী লোক হিসেবে প্রেসের কাছে এই জিনিসটা হাজির করে ফেলে। এখন হাজির তো করে বললে এখন আকাশ সাহেব যাবে কই? উনি তখন আমার পাল্টা ওইটারই টাকার এমন বাড়ায় দিয়ে আরেকটা ষড়যন্ত্র করতে চাইলেন। সেইটারই নেতাটা এবার সার্জিসের নাম দিয়ে এটা বাইরে এসেছিল। নাম দিয়ে বললাম এই জন্য, এই সিদ্ধান্তের পক্ষ এনসিপির টপ লিডাররা সবাই ছিল বলতে গেলে। তো সেই সার্জিস আবার একটা বক্তব্য নিয়ে আসছেন। তো এতে সবাই মনে করছে এটা কি পুরানো সম্পর্কটা মনে করছে। আমার ধারণা না, সেটা না। এটা এখন এনসিপি এখন অনেক সংহত, অ্যাটলিস্ট তারা বুঝছে, বড় নেতাগুলা, যে আমরা যদি একে অপরের বিরুদ্ধে অভিযোগগুলা ফেসবুকে টাঙাইতে থাকি তাইলে এটা দল বলে কিছু থাকবে না, আমরা ব্যক্তি হিসেবেও কেউ থাকবো না। ফলে ওটুক তারা বুঝছে যে মারামারিটা, ঝগড়াটা ঘরের ভিতরে করতে হয়। ঠিক যেমন স্বামী স্ত্রীর বিয়ের পরে খুঁটিনাটি ঝগড়া, মনোমালিন্য কমন ব্যাপার, যেন এটা বিয়ের তো অনুষঙ্গই। কিন্তু শর্ত আছে একটা, সোশ্যাল নর্মস হলো, নর্মসটা কামাকা হয় না, বাস্তবতা মেনে হয়েছে। সেটা হলো এই ঝগড়াটা পাবলিকলি করা যাবে না, এমনকি ঘরের ভিতরে অন্য সদস্যের সামনে করা যাবে না। এটা ঘরের দরজা বন্ধ করে নিজেরা নিজেরা দুজন মিলে করতে হবে। অনলি দ্য সলিউশন হচ্ছে এটা। কারণ এই ঝগড়া যদি আমরা পাবলিকলি করি তাহলে আমরা আর এক থাকতে পারবো না। তো যে কোনো পার্টি গঠন করলার পরে এটাও প্রধান শর্ত, যে তখন আর আপনার একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ, কেউ একটা খুবই খারাপ কাজ করছে, কিন্তু আপনি আর যাই করেন এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন না। যদি দেন তাহলে কি হবে? আপনি আসলে দিতে পারেন না। কেন? কারণ আপনারা দাবি করেছেন যে আমরা এখন একসাথে কথা বলছি, এক পলিটিক্সের লোক। তাহলে এখন যদি একই পলিটিক্সের সেন্ট্রাল লিডার একে অপরের বিরুদ্ধে পাবলিকলি ফেসবুকে স্ট্যাটাস দিয়েই, তার মানে কি হবে? মানে হলো আপনার দলেই নেই, আপনার কোনো দল নেই। তাতে যার নামে অভিযোগ করেছেন সেই অভিযোগটা মোর দ্যান 100% যদি সত্যও হয় তাতে কিছু এসে যায় না। পাবলিকে মজা নিবে, নখে নখ বাজাবে যে দেখছো দেখাইছে, চোর, সব চোর, এইসব নানান মন্তব্য করবে লোক। তাহলে মূল কথা হচ্ছে আপনাকে এই ঝগড়াটা করতে হবে দরজা বন্ধ করে। সেন্ট্রাল কমিটির মিটিং ডাকেন বা কোনো কমিটি ডাকেন, সেই কমিটির মিটিংয়ের ভিতরে এটা করতে হবে, ঠিক স্বামী স্ত্রীর ঝগড়ার মতন। কারণ আপনি যখনই দাবি করেছেন আপনি এক রাজনৈতিক দল, এগুলো ঘটবে, দলের ভিতরে মনোমালিন্য ঘটবে, সে টাকা পয়সা চুরি করে নিয়েই হোক, মতের অমিলের জন্য, রাজনৈতিক মতাভিন্নতার জন্য হোক না কেন, এটা হচ্ছে মাস্ট। ফলে এই ঝগড়াটা আপনাকে ঘরের ভিতরে করতে হবে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, আমি এটা লেখা লিখেছিলাম, আমাদের যুগান্তর পত্রিকায় একটা কলাম লিখছিলাম। সার কথাটা ছিল এই, কংগ্রেস পার্টির পলিট ব্যুরো কেন থাকে? শেখ মুজিবুর একটা হাইকমান্ড ছিল কেন 5 সদস্য? এটার মানে হলো ওইটার ভিতরেই পারস্পরিক যে বিরোধগুলো থাকে ওখানে সলভ করতে হয়। এটা পাবলিকলি করা যায় না। এটা পাবলিক করলে আপনার সমর্থকরা আপনাদের ছেড়ে চলে যাবে, এটা দলই থাকবে না। সো পাবলিকলি বিরোধ করা যায় না। তাহলে সার্জিসের এখনকার কথাটা, সার্জিস এই কিছু কথা বলেছেন, সেই কথাতে উনি বলছেন জুলাই শহীদ ও যোদ্ধাদেরকে সহায়তা করেছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর ভূমিকাটা অগ্রণী ছিল। এই বক্তব্য দেওয়াতে তাতে অ্যান্টি এনসিপি যারা, তারা এটাকে সুবিধা হিসেবে নিয়ে ভাবছে যে এইটা বোধহয় সার্জিসের আবার সেই পুরনো কোনো খেল। তা নাহলে এত সেনাবাহিনী প্রশংসা করছে কেন? আর সেনাবাহিনী মানে তো আবার সেনাপ্রধান সাথে জড়ায় যাবে, উল্লেখ করুক আর না করুক। তো হঠাৎ সেনাপতি কেন সার্জিস আলমের, এই নিয়ে তাকে কেউ ট্রল করছে, বিতর্ক তুলছে। সো এই বিষয়টাকে আমি কি করে দেখি, হচ্ছে প্রশ্ন। তো গ্রাউন্ডের কথাটা বলতে গিয়ে এটা লম্বা সময় নিয়ে ফেলছি,
কিন্তু ফ্যাক্টসটা হলো এটা আর কি। আচ্ছা, একটা জিনিস নিশ্চিত করতে পারি আমি যেই আগে যে ওয়াকারের সাথে যে সার্জিস বা হাসনাতের যে ঘনিষ্ঠতা ছিল, এনসিপির যে ঘনিষ্ঠতা ছিল, সেটা নাই এখন আর। এটা ভেঙে চুরে নানান দিকে গেছে। আর একটু আগেও বলছিলাম যে ওয়াকার সাহেব নিজেই বিলা হয়ে গেছে, না ইন্ডিয়ার উপরে এখন আস্থা তার আছে, না আওয়ামী লীগের উপরে আছে, না বিএনপির উপরে আছে। নিয়মিত উনি ফোন করতেন আমাদের মির্জা আলমগীর সাহেবের সাথে, তার একসাথে তো করতেনি। এগুলো কোনোটাই আর সচল আছে, খুব ঘনিষ্ঠতা আছে তাদের ভিতরে। আমি যতদূর জানি এটা নাই সেরকম। উনি প্রচণ্ড এইসব জায়গা থেকে নিজেকে গুটাই নিছেন রাগে ক্ষোভে, যে এরা সবাই তাকে ব্যবহার করছে, তার স্বার্থের ব্যাপারটা কেউ দেখে নাই। ফলে এই অর্থে আমি বলতে চাই, আমার ধারণাটা হলো এই যে তার সেই পুরোনো বুলেটটা হতেও পারে, কিন্তু সার্জিসের সাথে বা এনসিপির সাথে সেনা প্রধানের কোনো বিশেষ সম্পর্ক এখন আর নাই। তাহলে ট্রল হচ্ছে কেন? ট্রল হচ্ছে এই যে বলেছি, এখনকার সময়টা গেল প্রত্যেকটা দলই অপর দলকে ষড়যন্ত্রকারী, তার বিরুদ্ধে ক্যাম্পেনার, এরকম একটা অবস্থা হয়ে আছে বলে এই জিনিসটা আসছে। তবে তাহলে সার্জিস বললো কেন এটা? এটা একটা উত্তর আছে, আসলে খুব স্পষ্ট উত্তর। সার্জিস যখন আরও অনেক কিছু বলছে, ইভেন রিপোর্টে, পত্রিকা রিপোর্টও দেখবেন, এই রিপোর্টটাও বাংলা নিউজের 24 থেকে আমি দেখে বলছি আপনাদেরকে, সেখানেও আছে এটা, যে সার্জিস মূলত অভিযোগ করতেছে, অভিযোগের আঙুল তুলছে আসলে খোদ ইউনূস সাহেবকে। ওর ভিতরে খুব স্ট্রং বাক্য আছে। বাক্যটা হলো এই যে 1 বছর হতে চলল আমাদের 5ই আগস্টের বিপ্লব হওয়া, এখনো পর্যন্ত নিহতদের পরিবার বা আহতদেরকে নিয়ে সরকারিভাবে কোনো বৈঠক করতে পারলেন না ইউনূস সাহেব। খুব স্ট্রং, খুবই কঠোর অভিযোগ। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, যে অভিযোগটা করতেছে ইউনূস সাহেবের বিরুদ্ধে, খোদ ইউনূস সাহেবের বিরুদ্ধে, যার ভাষায় ছাত্ররাই তাকে ক্ষমতায় বসাইছে। এই ছাত্ররাই মাস্টার মাইন্ড, সেই ছাত্ররাই এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে। এত বিরাট অভিযোগ যে তিনি 1 বছরও এটার সময় করতে পারেন নাই। প্লাস তাদের অভাব অভিযোগের বিষয়াদি আছে, নিহতদের পরিবার, প্লাস আহতদের চিকিৎসা বিষয়টা। এইটাকে উনি দুঃখজনক, মানে এটাই ছিল ওনার হেডলাইন। সেইটা বলতে গিয়ে সেনাবাহিনীর প্রসঙ্গটা আসছিল। আর যারা সার্জিসের বিরুদ্ধে, তারা এটাকে নিয়ে পুরান কথাটা মনে করে কিছু ট্রল করছে। কিন্তু মূল কথাটা আমি মনে করি সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনাটা হলো এই, যে এনসিপি যে কত দূরে চলে গেছে অলরেডি ইউনূস সাহেব থেকে, তার আর একটা বড় প্রমাণ হলো যে তারা ইউনূস সাহেবকে অভিযুক্ত করতেছে যে 1 বছর হয়ে যাচ্ছে, এখনও উনি নিহতদের পরিবার বা আহতদেরকে সঙ্গে সরাসরি ডেকে কোনো সম্মেলন, একটা সমাবেশ, একটা ঘরের ভিতরে বসে সবাইকে অ্যাড্রেস করলেন, কার কি দুঃখ, অভাব, সমস্যা, এগুলো কোনো আলোচনা করার ব্যবস্থা করতে পারেন না। বিশেষ করে ডিস্ট্রিক্ট লেভেলেও ডিস্ট্রিক্টের ইয়েদেরকে, ডিসিদেরকে এরকম একটা অনুষ্ঠান করতে বলার প্রায় বলে ফেলাইছিলেন বোধহয়, ফাইনালে ওটাও বাতিল হয়ে গেছে। ফলে ডেফিনেটলি এটা দুঃখজনক। তো এমনকি 1 মাসও যায়নি বোধহয় কয়েকদিন আগে জুলাই ফাউন্ডেশন, যাদের এদেরকে নিয়মিত মাসোয়ারা দেওয়ার কথা, সেই ফাউন্ডেশন তারা একটা বিল দিতে পারে নাই। তারা বহু বেজ্জতি হয়ে মাপটা চেয়ে আবার বোধহয় এটা ঠিক করছে, যেহেতু এটা নিয়ে আর খবর এখনো আসছে না। ফলে এখানেও একটা বড় ধরনের মিসঅ্যাপ, বড় ধরনের গাফিলতি, ফেইলিওর ইউনূস সরকার করেছে। আর আগে তো বলেছে যে ইউনূস সাহেবের ব্যক্তিগতভাবে স্বভাবই হইল খাতিরের লোককে নেপোটিজম করা আর কি। আমার খালা লাগে, ওনারা নিয়ে এসে এখানে বসা, আমারে ওই লোকটা অমুক সময় হেল্প করছিল, তাহলে ওনার এখন মন্ত্রী বানা, এইরকম কান্ন করে উনি স্বাস্থ্যমন্ত্রী বানান রাখছে একজনকে, যিনি অসুস্থ, কোথায় ঠিক মতন বলতে পারেন না। ক্যান্সারের পেশেন্ট কেউ বলেন, এমনিতে দেখেও বোঝা যায় যে এটা কিরকম হবে না হবে। যাই হোক, তো সেই তাদেরকে বলতে পারেন না উনি, এরকম একটা অবস্থা, তাকে বানা রাখছে স্বাস্থ্যমন্ত্রী। আর এই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এই যারা হাত পা ন্যাংরা হয়ে বসে আছে, ট্রিটমেন্ট পাচ্ছে না, তারা এই অভিযোগ করেছে রাস্তায়, সামরিক রাস্তায় তারা সারা রাত এটার বিরুদ্ধে প্রতিবাদ করছিল। ফলে ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগগুলো দিন বাড়ছে। এইটারই একটা বহিঃপ্রকাশ ছিল আসলে সার্জিসের। কিন্তু
ওই সেনাপ্রধানের সাথে সম্পর্কটা করার কারণে ওর মূল অভিযোগটা চাপা পড়ে গিয়া এইটাই প্রধান হিসেবে সামনে এসেছে বলে আমার ধারণা। বাস্তবটা আরও হয়তো আপনারা জানবেন। গতকালকের ইম্পর্টেন্ট ঘটনা হলো 13 দলীয় বা 14 দলীয় বলা হচ্ছে দলের একটা বৈঠক হয়েছে ইউনিট সরকারের অফিসে বা ঐকমত্য কমিশনের সাথে, এটা যেভাবে বলি না কেন আমরা। এখানে নেওয়া হয়েছে, এটা ওদের ভাষায় বলে তৃতীয় পর্ব আর কি। প্রথম পর্বে 4 দল, সেকেন্ড পর্বে আরও বোধ হয় 10-11টা দল, আর এটা হলো একটা থার্ড পর্ব। স্বভাবতই আজকে গতকালকে থার্ড পর্বের মধ্যে বেশিরভাগই যারা ছিল সবই হলো আসলে আমার ভাষায় সিট পার্টি, যাদের সাথে বিএনপির সম্পর্ক হলে 1-2টা সিট পাওয়া, 2টা বোধহয় কেউ নেই, একটাই সিট পাওয়া বা অন্য কোনো সুবিধা পাওয়া, এর বাইরে কিছু নাই। তো সেই ধরনের দলগুলোর সাথে কালকে মিটিংটা ছিল। মিটিংটা পুরা মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, মিটিংয়ের রিপোর্টটা, এই কারণে যে মিটিং থেকে বেরিয়ে অন্তত তাদের 3 জন বক্তা দাবি করে বসেছেন যে প্রধান উপদেষ্টা কয়েকদিনের মধ্যেই ভোটের সময় জানাবেন। এই কয়েকদিনের মধ্যেটা আবার কেউ কেউ বলে বসেছে এটা 4-5 দিনের মধ্যে, কেউ কেউ একেবারে স্পেসিফাই করে দিচ্ছে। ফলে জিনিসটা একটা খুব বড় ধরনের খবর হিসেবে সামনে হাজির হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে এটাকে কিভাবে দেখছি। প্রথম খবর হলো, আসলে আমার মন্তব্য হলো, আসলে এই যে মিটিংটা হলো, তৃতীয় পর্ব মিটিং বলছে, এটার মূল উদ্দেশ্য ছিল ইউনিট সরকার প্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়, মানে চ্যালেঞ্জ বলতে পাবলিক চ্যালেঞ্জ করে বসছে তাকে, তার ক্ষমতাকে, তাকে অলমোস্ট চরমতম জনবিচ্ছিন্ন একটা ক্ষমতাসীন দল হিসেবে হাজির করে ফেলেছে। আগুনে পোড়া স্কুলের সফরের দিন যখন আমাদের আসিফ নজরুল্লাহ গেছিল সেখানে, প্লাস একই দিনে সচিবালয়ে আওয়ামী লীগাররা লোক পাঠিয়েছিল, অন্য লোকে গেছিল, সাথে আওয়ামী লীগারদের একটা বড় গ্রুপ গেছিল প্রায় 30-40 জনে। এই সব কিছু মিলিয়ে রাস্তায় আন্দোলনটা ইউনূসের বিরুদ্ধে তাকে এমন জায়গায় ঠেলে দিয়েছিল যে সে গণবিচ্ছিন্ন, তার প্রতি আর মানুষের আস্থা নেই। সেটাকে ঢাকতে গিয়ে উনি যে সভাগুলো করছিলেন, প্রথম দিন 4, পরে 10-11টা, পরে এই আজ গতকালকেরটা 13-14টা। এমনিতে বলা হয় যে যারা যারা ঐক্যমতের মিটিংয়ে যায় এর টোটাল দল 30-এর আশেপাশে। বলতে গেলে 30-এর আশেপাশের দলগুলোর সবাই যে সারছে আর কি। ইউনূস সাহেবের উদ্দেশ্য ছিল এগুলোর ভিতর দিয়ে নিজেরা যে এখনো কন্ট্রোলটা আছে আবার লোভ লালসা দেখিয়ে এই করতেছে, এই আপনাদের জন্য ওটা করবো সেটা করবো এই বলে একটা আবহাওয়া তৈরি করে, এটা ছিল তার লক্ষ্য। এই 3 দফা বৈঠকের ভিতর দিয়ে তিনি সেই লক্ষ্যটা অর্জন করেছেন এবং অনেকটাই তিনি এখন জনগণের সাথে কানেকশন যেন তার একটা আছে, একেবারে শেষ হয়ে গেছিল যেটা মনে করা হয়েছিল তেমনটা হয় নাই। কিন্তু ঘাপলা বাজছে গতকালকেটা, কারণ গতকালকে বলা হয়ে গেছে 4-5 দিনের মধ্যে একদম নির্বাচন ডেট দিবে। এই যে যারা নির্বাচনের ডেট নিয়ে খুব উদ্যোগী, বুঝতে হবে নির্বাচনের ডেট মানে এটা আসলে বিএনপি সিট পার্টির নাম যাই হোক না কেন, নির্বাচন কৃষিকার করবে মানেই হলো এরা হলো বিএনপির সিট পার্টি। তো তারাই স্পেসিফাই করছে যে 4-5 দিনের মধ্যে হবে। অ্যাকচুয়ালি উনি বলতে চাইছিলেন যে 5ই আগস্টের মধ্যে তো ওনাকে জুলাই ঘোষণা দিতে হবে, সেটার উপলক্ষে উনি একটা ঘোষণা দেবেন। তো এটাকেই তার উৎসাহের চোটে অ্যাড করে দিয়েছেন যে ওই দিনই ইউনূস সাহেব ভোটের ডেটও ডিক্লেয়ার করে দিবেন, সুনির্দিষ্ট ডেট। সো সেখান থেকে এই ইয়েগুলো হচ্ছে। বাট একই সঙ্গে পত্রিকা লিখছে, এই খবরটা আসলে আমি যেখান থেকে পড়লাম সেটা সমকালের। সমকাল কবে থেকে? সমকাল হলো 25শে ফেব্রুয়ারি আমাদের ফুল স্টপ বলে যে বক্তৃতা দিয়েছিল সেনাপ্রধান, অলমোস্ট ওই সময় আশেপাশে থেকে সমকাল হয়ে উঠে সেনাপ্রধানের মুখপাত্র, মানে সমকাল হয়ে উঠে ইন্ডিয়ানদের মুখপাত্র, আওয়ামী লীগের মুখপাত্র বলতে পারেন। সমকালের মালিক তিনি খুব ঘনিষ্ঠ মেনটেন করে চলতেছেন আমাদের সেনাপ্রধানের সাথে। এটা ওটা দৃশ্য
চোখে পড়ার মতন ঘটনা। ফলে সমকালীন রিপোর্টগুলো অনেকগুলো এই হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের কিছু একটা হয়ে যাচ্ছে, ওই লাইনটার আর কি, যারা প্রো আওয়ামী লীগের, প্রো ইন্ডিয়ান, এই লাইনের রিপোর্টিংগুলো তার ওখানে বেশি হচ্ছে। প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যেই নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করে দিবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা, দেশে যে অরাজকতা হচ্ছে তার একমাত্র সমাধান হচ্ছে নির্বাচনের তারিখ। হচ্ছে 12 দলীয় যে একটা জোট আছে, যারা সবচেয়ে বড় অংশ ছিল কালকে, ওরাই এ কথা বলছে। নিচে ওই পত্রিকায় রিপোর্ট করছে এবার, যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বক্তব্যকে গ্রহণও করা হয় নাই, প্রত্যাখ্যানও করা হয় নাই। খুব ইন্টারেস্টিং ভাষা খুবই সুন্দর ভাষা। তারা গ্রহণও করে নাই, প্রত্যাখ্যানও করে নাই। তারা সমকালকে বলেছেন সরকার প্রধান কয়েকদিনের কথা বলেছেন। এই বৈঠক নিয়ে প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তি এ সংক্রান্ত বক্তব্য নাই। এই হলো মোটামুটি ফলে এটা হলো যারা উচ্ছ্বাসী। খালি একটা হেডলাইন এখন বলে দিই, আরেকটু পরে বিস্তারিত বলবো। 13 তারিখে মানে 13 জুন ইউনূস সাহেবের সাথে তারেকের যে বৈঠক হয়েছিল, বৈঠকের সময় থেকে যেই নতুন ধারাটা শুরু হয়েছিল সেটা হলো ইউনূস গ্র্যাব করেছিলেন বিএনপিকে, সাথে নিয়ে নিয়েছিলেন। মানে অনেকটা এরকম, বিএনপি আর ইউনূস একদিকে, তারেক জি একদিকে, বাকি সবাই জাহান্নামে যাক, দেখা যাওয়ার পরে ব্যাপারটা এরকম দাঁড়ায় গেছিল। কিন্তু এরও পিছনের একটা ঘটনা বলে রাখি হেডলাইনে, ডিটেলে যাব না। এই পুরো ইন্ডিয়ার সাথে ইউনূস সাহেবের কথা হয়েছিল, অ্যাকচুয়ালি পুরো রফাটা সে করেছিলেন ওই বিমাস্টিকের যে মিটিংটা হয়েছিল থাইল্যান্ডে, ওখানে উনি রফা করেছিলেন। কিন্তু এটা ফ্ল্যাশ করেন নাই, মিডিয়া যেন না আসে তার ব্যবস্থা করে রাখছিলেন, নিজেরাও করেন নাই। ওখান থেকেই শুরু হয়েছিল সেই জিনিসটা, আস্তে আস্তে আপনার লন্ডন সভা পর্যন্ত যায়। লন্ডন সভার পরে এইবার উল্টা, যখন বিএনপি রিয়াকশন হয়, তারেক জিয়া রিয়াক্ট করে যে না, উনি এই পদ্ধতিতে নেবেন না ক্ষমতা, কারণ তারেক ইউনূস সাহেবের প্রস্তাব ছিল যে উনি মাখনটা নেবেন, 50%-এর বেশি মন্ত্রিসভা দিবেন না তারেককে, এবং তাও ছোট ভাইয়ের মতন আর কি। এটাকে আমি বলতেছিলাম যে ছোট ভাইয়ের মতন সঙ্গে থাকতে বলছেন উনি আসলে। তো স্বভাবত এতে বাকি দলগুলো খেপে গেছে, এখান থেকেই পিআরের ধারণাটা আসছে আসলে। সো ওভারঅল বলতে গেলে এটা একটা বড় ধরনের ডিফার্কেশন, দুই ভাগে ভাগ হয়ে যাওয়া পুরো জিনিসটা। আর এরই ভিতরেই এই মাস্টার মাইন্ড স্কুলকে কেন্দ্র করে মাইলস্টোন স্কুলকে কেন্দ্র করে এই জিনিসটা আরো ছড়িয়ে পড়েছিল। তো এরই ভিতরে এইসব কথাবার্তাগুলো উঠছে আর কি। সামনে 5ই আগস্টের মধ্যে তাদেরকে জেলের সনদ দিতে হবে। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো দুই পক্ষের মধ্যে, বা বলতে গেলে সবগুলো পার্টির মধ্যেই, সবাই আশঙ্কা করছে একটা বড় ধরনের ভাঙন, লড়াই, ঝগড়া, মারামারি হতে পারে, একটা বড় ধরনের সংঘাত ওয়েট করছে সবার জন্য। কারণ এখানে মোটা দাগটা দুইটা আছে, পিআর আর বিএনপি। এর ভিতরে আবার প্রত্যেকটা দল থেকে প্রত্যেক দলের অল্প স্বল্প বিরোধ আছে। মূল বিরোধটা বিএনপির সাথে বাকিদের সবারই আসলে বলতে গেলে। ফলে প্রত্যেকে রুখে আছে যে সে কী করবে। এনসিপি অনেকটা হাল ছেড়ে দিয়েছে যে তার আর সে আশা করেন না যে ইউনূস সাহেবের সাথে তাদের কোনো সম্পর্ক হচ্ছে বা হওয়ার কোনো সম্ভাবনা হচ্ছে, বা হলে বা না হলেও কিচ্ছু এসে যায় না। তারা কন্টিনিউয়াসলি সংবিধান বদলাইতে হবে, নতুন সংবিধান করতে হবে, এই কথা বলে ওরা চলতে থাকবে। ইমিডিয়েট যদি ইলেকশন হোক বা না হোক তাতে খুব বেশি তাদের লাভ হচ্ছে না। তারা করবে আগামী মানে এই ইলেকশনটা হবে না, এরপরে যেটা হবে সেটার ব্যাপারে তারা ইন্টারেস্টেড। তারা এরকম একটা রাস্তা চলছে। সো ওভারঅল বললে এখন বাংলাদেশের রাজনীতিতে একটা গভীর সংঘাতময় পরিস্থিতির জন্য ওয়েট করছে। আমার ধারণা এই সংঘাতটা শুরু হবে 5ই আগস্টের আশেপাশে কে কেন্দ্র করে। আপাতত এতটুকুই, দেখা যাক সামনে কি হয়। থ্যাংক ইউ।